হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিএসওয়াই বাংলা। আগের ভিডিওটায় আমরা দেখলাম সাইকোলজি কি, সাইকোলজি সায়েন্স কিনা এবং তার মেথডসগুলো। আজকের ভিডিওটা শুরু হবে সাইকোলজির গোলস দিয়ে। যারা এখনো পর্যন্ত ফার্স্ট পার্টটা দেখেনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখছি, তোমরা গিয়ে সেখানে চেক করতে পারো। নাও লেটস জাস্ট কুইকলি জাম্প ইনটু দ্য ভিডিও। তাহলে সাইকোলজি শুধুমাত্র মানুষ কি করে সেটা জানা নয়, এর লক্ষ্য কিন্তু আরো অনেক বড়। মানুষের কোনো বিহেভিয়ার কেন ঘটছে, কখন কিভাবে ঘটছে এবং অবশ্যই কিভাবে সেই বিহেভিয়ার গুলো কন্ট্রোল বা চেঞ্জ করা সম্ভব, এই সবগুলোই সাইকোলজির গোলের মধ্যে পড়ে। সাইকোলজির চারখানা গোল রয়েছে: ডেসক্রিপশন, এক্সপ্লেনেশন, প্রেডিকশন এবং কন্ট্রোল। ফার্স্ট স্টেপ ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনে প্রথমে একটা বিহেভিয়ার দেখা হয়, সেটাকে অ্যাকিউরেটলি ডেসক্রাইব করা হয়। এবার আসছে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশনে যে বিহেভিয়ারটা ঘটছে, যেটাকে ডেসক্রাইব করা হলো, সেটা কেন ঘটছে এক্সপ্লেন করা হয়। তারপর প্রেডিকশন। এই স্টেপে যে বিহেভিয়ারটা ডেসক্রাইব এবং এক্সপ্লেন করা হলো সেটা আবার কখন ঘটতে পারে প্রেডিক্ট করা হয়। আর লাস্ট স্টেপ হলো কন্ট্রোল। এখানে আনডিজায়ারেবল বিহেভিয়ারটাকে কিভাবে ডিজায়ারেবল বিহেভিয়ারে পরিবর্তন করা যায় বা চেঞ্জ করা যায় বা কন্ট্রোল করা যায়, সেটাই এখানে করা হয়। এবার একটা উদাহরণের সাহায্যে আমরা সাইকোলজির চারটে গোল ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথমে ধরো আমরা দেখছি একজন স্টুডেন্ট তার এক্সামের কিছুদিন আগে থেকেই বুক ধড়ফড় করছে, ঘুম হচ্ছে না, হাত কাঁপছে। এগুলো দেখে আমরা তখন বলছি যে সে নার্ভাস। কিন্তু এখানে যদি সাইকোলজির চারটে গোল অ্যাপ্লাই করা হয়, প্রথমে কি হবে, তার বিহেভিয়ারটাকে ডিসক্রাইব করে বলা হবে যে সেই স্টুডেন্টটা এক্সামের আগে খুব নার্ভাস হয়ে যায়। এরপর আমরা কারণ খুঁজবো। নার্ভাস বিহেভিয়ার তো দেখতে পাচ্ছি, তাহলে এই নার্ভাস হয়ে যাওয়ার কারণ কি? হয়তো আমরা জানতে পারলাম যে এর আগে ও যে এক্সামটা দিয়েছে সেটাতে খুব খারাপ ফল হয়েছে। এবার প্রেডিক্ট করব যে তার এই বিহেভিয়ারটা যদি চেঞ্জ না করা হয় তাহলে ভবিষ্যতে কি হবে। হয়তো দেখা যাবে যে সে পড়াশোনা থেকে দূরে পালাবে বা এক্সাম অ্যাভয়েড করবে, আরো সিচুয়েশন কিন্তু খারাপ হবে। সবশেষে কন্ট্রোল করার চেষ্টা করা হবে যাতে তার ওই নার্ভাস বিহেভিয়ারটা আর না থাকে। এই কন্ট্রোল করার জন্য হয়তো একজন সাইকোলজিস্ট তাকে নানান রকম রিল্যাক্সেশন টেকনিক, পজিটিভ থিঙ্কিং এই সমস্ত দিতে পারে। তাহলে চারটে গোলের প্রথমে কি দেখলাম, আগে সিমটম খুঁজে বার করছে, তারপর সেটা কেন ঘটছে তার কারণ খুঁজে বার করছে, তারপর সেটা কখন ঘটতে পারে সেটা এক্সপ্লেন করছে, আর সবশেষে সেটা কিভাবে চেঞ্জ করা যায় সেটা দেখা হচ্ছে। এটাই হলো সাইকোলজির আলটিমেট গোল, মানুষকে বোঝা, হেল্প করা আর তাদের লাইফ বেটার করে তোলা। সাইকোলজিতে রিসার্চ করতে হলে কিছু রুলস অবশ্যই মানতে হবে। দেখো, রিসার্চ করার আগে পার্টিসিপেন্টকে সব কথা খুলে বলে দিতে হবে, এটা হচ্ছে ইনফর্ম কনসেন্ট। রিসার্চের উদ্দেশ্য, প্রসেস, এমনকি পার্টিসিপেন্টের কি রাইট আছে। নেক্সট, কনফিডেন্সিয়ালিটি, গোপনীয়তা বজায় রাখা। যিনি পার্টিসিপেন্ট করছেন তার গোপনীয়তা বজায় রাখতে হবে, মানে তার ডেটা, তার নাম, তার ডিটেলস কিছুই পাবলিকলি শেয়ার করা যাবে না। কনফিডেন্সিয়ালিটি একটা সময় ব্রেক করা যায় যখন কোনো লিগ্যাল রিজন থাকে, মানে যে পার্টিসিপেন্ট তার যদি কোনো ডেঞ্জার থাকে তখন কিন্তু তার ডিটেলস ডিসক্লোজ করা যায়। কিছু কিছু রিসার্চের ক্ষেত্রে আবার ডিসেপশনের প্রয়োজন হয়, তা না হলে কিন্তু রিসার্চের অ্যাকচুয়াল যে রেজাল্ট সেটা পাওয়া যায় না। যেমন ধরো, কিছু ক্ষেত্রে যদি তুমি আগে থেকে পার্টিসিপেন্টকে রিসার্চের মূল উদ্দেশ্য বলে দাও তাহলে রিসার্চের যে রেজাল্ট তাতে বায়াসনেস আসতে পারে। এইরকম সিচুয়েশনে কিন্তু ডিসেপশন করা যায়, তবে একটাই শর্তে, রিসার্চ শেষ হলে পার্টিসিপেন্টকে সমস্তটা খুলে বলতে হবে। রিসার্চের শেষে সব খুলে বলা হলে সেটা হয়ে যায় ডিব্রিফাইং।
পার্টিসিপেন্টকে তার সমস্ত রাইট দিতে হবে। রিসার্চ চলাকালীন তার যখন মন চাইবে সে কিন্তু রিসার্চ থেকে উইথড্র করতে পারে। তার জন্য তাকে কোনো কৈফিয়ত দিতে হবে না। এছাড়াও যে রিসার্চে পার্টিসিপেট করছে তার কোনো রকম সাইকোলজিক্যাল বা ফিজিক্যাল হার্ম করা যাবে না। এইসব গেল এথিক্যাল গাইডলাইন এপিএ অনুযায়ী। সো সামারি হলো বি অনেস্ট, বি সেফ, বি রেসপেক্টফুল আর পার্টিসিপেন্টকে মানুষের মতো ট্রিট করা। এবার আমরা সাইকোলজির সাবফিল্ডগুলো কুইকলি দেখে নিই। থিওরিটিক্যাল ব্রাঞ্চেস, এই ব্রাঞ্চগুলো মেইনলি থিওরি, প্রিন্সিপাল, রিসার্চ নিয়েই কাজ করে। এখানে শুধু মানুষের বিহেভিয়ার আর মাইন্ডকে বোঝা হয়। আর অ্যাপ্লাইড ব্রাঞ্চগুলো কি হয়, যেগুলো আমরা থিওরিটিক্যাল ব্রাঞ্চ দ্বারা বুঝলাম সেইগুলো অ্যাপ্লাই করে রিয়েল লাইফ প্রবলেম সলভ করা হয়। প্রথমে থিওরিটিক্যাল ব্রাঞ্চেস গুলো দেখি। ডেভেলপমেন্টাল সাইকোলজি। ডেভেলপমেন্টাল সাইকোলজিতে মানুষ কিভাবে চাইল্ডহুড থেকে ওল্ড এজ পর্যন্ত ডেভেলপ হচ্ছে সেটা স্টাডি করা হয়। সোশ্যাল সাইকোলজি, এটাতে মানুষ একটা সোসাইটির মধ্যে কিভাবে বিহেভ করে, গ্রুপ দ্বারা ইনফ্লুয়েন্স হয়, তার অ্যাটিটিউড, প্রেজুডিস ইত্যাদি নিয়ে কিন্তু কাজ করা হয়। বায়োলজিক্যাল সাইকোলজি, এটাতে আবার আমাদের ব্রেন, হরমোন, নার্ভাস সিস্টেম কিভাবে আমাদের বিহেভিয়ার কন্ট্রোল করে সেটাকে স্টাডি করা হয় এই বায়োলজিক্যাল সাইকোলজিতে। কগনিটিভ সাইকোলজি, কগনিশনের মধ্যে কি কি পড়ে? মেমোরি, পারসেপশন, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, এগুলোই তো। তাই কগনিটিভ সাইকোলজিতে আমাদের থিঙ্কিং প্রসেস নিয়ে রিসার্চ করা হয়, যেগুলো বললাম, মেমোরি, পারসেপশন ইত্যাদি। আর অ্যাবনর্মাল সাইকোলজি, এটাতে কিন্তু মানুষের বিহেভিয়ার, ডিসঅর্ডার, মেন্টাল ইলনেস নিয়ে স্টাডি করা হয়। এগুলোর দ্বারা আমরা তো রিসার্চ করলাম। এবার এখানে যে ফাইন্ডিংস গুলো এলো সেগুলো আমরা যখন অ্যাপ্লাই করছি সেগুলো কিন্তু অ্যাপ্লাইড ব্রাঞ্চেস এর দ্বারা। একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মেন্টাল ইলনেস ডায়াগনোজ এবং ট্রিট করেন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিক দুটো কিন্তু আলাদা। সাইকোলজিস্ট কখনোই মেডিসিন প্রেসক্রাইব করতে পারেন না, যেখানে একজন সাইকিয়াট্রিক তিনি কিন্তু মেডিকেল ডিগ্রি হোল্ডার হন, তার কারণে তিনি মেডিসিনও প্রেসক্রাইব করতে পারেন। আচ্ছা, এটা গেল। এবার কাউন্সেলিং। এর আগে যেটা দেখলাম, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তিনি অ্যাবনর্মাল ইন্ডিভিজুয়ালদের নিয়ে কাজ করছেন, মেন্টাল ডিসঅর্ডার সেখানে আহ, সেখানে ডায়াগনোস করা, ট্রিট করা ইত্যাদি। কিন্তু একজন কাউন্সিলর তিনি কখনোই মেন্টাল ইলনেস নিয়ে কাজ করেন না। তিনি কি নিয়ে কাজ করেন? নর্মালি সাধারণ মানুষের যখন লাইফে অ্যাডজাস্ট করতে সমস্যা হয় তখন কাউন্সিলরের কাছে আসেন, তিনি কাউন্সিলিং এর দ্বারা গাইড করেন। এবার ইন্ডাস্ট্রিয়াল। ইন্ডাস্ট্রিয়াল বা অর্গানাইজেশনাল, যাই বলো না কেন একই ব্যাপার। এখানে ওয়ার্ক প্লেসের মোটিভেশন, প্রোডাক্টিভিটি, লিডারশিপ ইত্যাদি নিয়ে কাজ করা যায়, মানে ওয়ার্ক প্লেসটাকে কিভাবে বেটার করে তোলা যায়। ফরেনসিক সাইকোলজি, ল এবং ক্রাইমের ফিল্ডে ইউজ হয়, যেমন ক্রিমিনাল ইনভেস্টিগেশনে ইনি কাজ করতে পারেন। এডুকেশনাল সাইকোলজি, এডুকেশনাল বা স্কুল সাইকোলজিও বলে এটাকে। মেইনলি এটাতে স্টুডেন্টদের মোটিভেশন, স্টাডি রিলেটেড অ্যাডজাস্টমেন্ট নিয়ে কাজ করা হয়, কিভাবে লার্নিং টেকনিক ইমপ্রুভ করে স্টুডেন্টদের পড়াশোনার প্রতি আরো মোটিভেশন বাড়ানো যায় ইত্যাদি নিয়ে কাজ করে। তো এই সমস্ত গেল হচ্ছে সাইকোলজির ব্রাঞ্চেস।